নমস্কার। আহ, নমস্কার। আমি বাঙালি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আড্ডায় আমরা খুব হালকা জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো। কিছু ইতিহাস নিয়ে কথা বলবো, কিছু অন্য ধরনের বিষয় নিয়ে কথা বলবো। আড্ডা যত এগিয়ে চলবে তত আপনারা বুঝতে পারবেন আমরা কি বিষয় নিয়ে আজকে কথা বলছি। আহ, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এখন হকার উচ্ছেদ এই নিয়ে ক্রমাগত খবর হচ্ছে। রাজনৈতিক প্রেক্ষাপট হচ্ছে, এগুলো হচ্ছে। আমরা শুনছি, টিভির পর্দায় দেখছি, মোবাইল স্ক্রিনে দেখছি। আজকে একবার আমরা দেখে নেব এই হকার, রেলওয়ে হকার তৈরি হলো কি করে, তার ইতিহাস কি এবং তার পরবর্তীতে কি কি হয়েছে। শিবাইদা, তুমি আজকে কি কি তথ্য জানাবে আজকে এই আমি রেলওয়ে কতগুলো হকারদের নিয়ে? সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আজকে একটা তথ্য দিই যে ভারতীয় রেলের হকারদের ইতিহাস কিন্তু খুব সুপ্রাচীন। অসংগঠিত শ্রমজীবী মানুষ এর কর্মসংস্থান এবং রেলের বিবর্তন, মানে সেই যবে থেকে রেল তৈরি হয়েছিল 1853, প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হবার পর থেকেই কিন্তু যাত্রীদের খাবার, জল, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র মানে বিভিন্ন সরবরাহ, এই পেশার আনুষ্ঠানিক সূচনা হয়। এবং সেটা যদি বলা যায় যে 1850 দশকে যাত্রী সেবার তাগিদে ব্রিটিশ আমলে ট্রেন ও স্টেশনগুলোতে দূরপাল্লার যাত্রীদের খাদ্য পানীয়র কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকার জন্য এই শূন্যস্থান পূরণ করার জন্য, এটা কিন্তু চমৎকার ব্যাপার, স্থানীয় দরিদ্র এবং প্রান্তিক মানুষ তারা স্টেশনে স্টেশনে চা, জল, জলখাবার বিক্রি করতে শুরু করে। একটা আইনি জটিলতা হয়েছিল বটে, পরে 1850 সালে পাশ হওয়া অ্যাক্ট 1 এবং পরবর্তী ভূমি আইনের মাধ্যমে রেল চত্বরের জমি নিয়ন্ত্রণ করতে শুরু করে। ফলে হকারদের আইনি স্বীকৃতি একটু ব্যাহত হয়, কিন্তু তারা অনুমোদিত হিসেবে গণ্য হতে থাকেন। তারপরে দেশভাগ, উদ্বাস্তু সংকট, 1948 দেশভাগের পর পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে লক্ষ লক্ষ মানুষ ভারতে এসে আশ্রয় নিল। তারা বিকল্প জীবিকা হিসাবে এই শিয়ালদা, হাওড়া ডিভিশন এবং পাঞ্জাবে উদ্বাস্তু পুনর্বাসনে বড় মাধ্যম হয়ে উঠল রেলের হকারি। এই সময় হকারি কেবলমাত্র একটি খণ্ডকালীন পেশা না থেকে একটা স্থায়ী জীবিকার, মানে এটা কিন্তু একটা চমৎকার জিনিস। এবং হকার ইউনিয়নের উত্থান ও সংগঠিত রূপ এইভাবেই তারা তৈরি হয় এবং অধিকার আন্দোলন শুরু করে তারা। রেল পুলিশ প্রশাসনের উচ্ছেদের বিরুদ্ধে তারা মোটামুটি তারা মানে আইনি স্বীকৃতির জন্য তারা লড়াই করতে থাকে। ইউনিয়ন গঠিত হয়, রেলওয়ে হকার্স ইউনিয়ন, কেন্দ্রীয় হকার ইউনিয়ন। তারা রুটি নির্ধারণ করতে লাগলো, যেমন রুটি রোজগারের জন্য তারা রুটও নির্ধারণ করতে লাগলো। তারা ট্রেনের কত কামরা সেই সময় ভাগ করে, এবং যাত্রীদেরও অনেক সুবিধা হতো নিরাপত্তার জন্য, রেলের টাইমিং এর জন্য তারা করতে লাগলো। এবং সেই সঙ্গে তারা আধুনিক আইনের যে কড়াকড়ি 1989 সাল থেকে, এটা জেনে রাখা ভালো প্রত্যেকে যে রেলওয়ে প্রোটেকশন অ্যাক্ট বা 1989 এই আইনে 144 ধারা অনুযায়ী উপযুক্ত লাইসেন্স ছাড়া ট্রেনে বা রেল চত্বরে হকারি করা অবশ্যই অপরাধ। এবং আইআরসিটিসি এবং স্টল বরাদ্দ করে ক্যাটারিং স্টল পরিচালনার জন্য নির্দিষ্ট হকারদের লাইসেন্স দেওয়া শুরু করে। ফলে ট্রেনে ঘুরি ঘুরে যারা হকারি করে তারা সম্পূর্ণ বেআইনি ঘোষিত না হলেও তাদের বিরুদ্ধে অভিযান করা যায়, এটা অস্বীকার করার উপায় নেই। তবে আজ সাম্প্রতিক বছরগুলোতে রেলের যে আধুনিকরণ এবং বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধির ফলে দেশ জুড়ে ব্যাপকভাবে হকার উচ্ছেদ চালানো হয়েছে। তবে এর পেছনে কিন্তু আইনি অবশ্যই ছাড়পত্র আছে, মানে এটা কিন্তু যে করা যাবে না তা নয়, এটা করতেও পারা যাবে। বর্তমান সময় ন্যাশনাল হকার পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ এটাও তো ঠিক নয়। তো এই একটা বিরাট বড় ট্রানজিশন পিরিয়ড চলছে, মানে সবকিছু মিলিয়ে আইন তো আছে এবং সেটা কোনো অস্বীকার করে উপায় নেই, কিন্তু পুনর্বাসনটাও তো দেওয়া দরকার, মানে এটা হচ্ছে মূল বক্তব্য। এবং আমার মনে হয় যে ভারতবর্ষ পার্টিশন হওয়ার সাথে সাথে, মানে 1947 সালে যখন ভারতবর্ষ পার্টিশন হয়, তখন বোধহয় হকারদের সংখ্যা অনেক বেড়ে যায়। এবং তারপর পরবর্তীতে আহ, বহু মানুষ এটাকে স্থায়ীভাবে তাদের একমাত্র জীবিকা হিসেবে বেছে নেন, কারণ তাদের কাছে কর্মসংস্থানের অন্য কোনো উপায় ছিল না। এবং তখন শুরু হলেও আজ এত বছর পরেও কিন্তু সেই কর্মসংস্থানের তাগিদেই অন্য কোনো উপায় না পেয়েই মানুষ হকার হচ্ছেন এবং তাদের সংসার প্রতিপালন করছেন। এটা একটা সামাজিক এবং সামাজিক দিক। এবং ভারতবর্ষের মতো একটা দেশে যেখানে
বেশি সংখ্যক মানুষই আহ, শুধুমাত্র বেঁচে থাকার জন্য কোনো রকম ভাবে লড়াই করে যাচ্ছেন। তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই, তাদের কোনো আহ, স্বাস্থ্য স্বাস্থ্য খাতে সেরকম বিশেষ কোনো সুযোগ সুবিধা নেই। এমনকি অনেকে এরকমও আছে যাদের মাথার উপর ছাদটুকুও নেই। তারা যাবেন কোথায়? বেঁচে থাকার জন্য ন্যূনতম অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটের জন্যেই তারা অনেকেই এই পেশাটাকে বেছে নেন এবং এই পেশার উপরই নির্ভরশীল। এবং এটাও অস্বীকার করবার কোনো জায়গা নেই। আমরা যাত্রী সাধারণরাও, যারা নিম্ন আয়ের বা মধ্যবিত্ত, তারাও কিন্তু ক্রমাগত এবং নিরন্তর ভাবে এই সমস্ত হকারদের থেকে সাহায্য পেয়ে থাকি এবং জিনিসপত্র কিনে থাকি, এবং আমাদের অর্থনীতির সাইকেলটা এরকম ভাবেই চলে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেই চাটা 5 টাকা থেকে 6 টাকা, খুব বেশি হলে 10 টাকায় পাওয়া যায়, সেই চাটা যদি আমার 40 টাকায় খেতে হয় তাহলে আমি দুবার ভাববো। খাদ্যদ্রব্যের বিষয়ে তো লোকাল ট্রেনগুলোতে বিশেষ করে আমরা দেখি, সেখানে একটা সার্কেল চলে, একটা সাইকেল চলতেই থাকে। সেখানে নিত্য কেনা বেচা। এমন এক্সপ্রেস ট্রেনে এখন অনেকটাই সেটা বন্ধ হয়ে গেছে বিভিন্ন স্টেশনে, এবং জরিমানা করা হচ্ছে। একদিকে যেমন সুস্থভাবে পরিচালনার ক্ষেত্রে কিছু শক্ত পদক্ষেপ নেওয়া জরুরি, তেমনি আমার মনে হয়, তুমি হয়তো এতে সহমত হবে আমার সাথে, যে এতগুলো মানুষের আহ, রুটি এইভাবে কেড়ে নেওয়াটাও ঠিক নয়। আগে তাদের কিছু একটা ব্যবস্থা করে দিই, কারণ তারা তো সম্পূর্ণ রকম ভাবে এর উপরই ডিপেন্ডেন্ট, তাদের তো অন্য কোনো ভরসা নেই। কিছু একটা করে দিলে, এবার আমরা যদি সবকিছুতে শুধু আইনের কথা বলি, আইন তো আছে। আইন কাদের জন্য? আইন তো জনসাধারণের জন্য। জনসাধারণের জন্যই আইন তৈরি হয়, যাতে একটা সুস্থ সমাজ ব্যবস্থা চলে। এবং যারা এটার সুযোগ নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে, তাদের যেমন আটকানো দরকার, তেমনি ভাবে শুধুমাত্র কিছু মানুষ এই বাড়তি বাড়াবাড়ি করছে বলে সবাইকে একসাথে তুলে দিলাম, সমস্ত পেশাটা বন্ধ করে দিলাম, তাদের কর্মসংস্থানের আর কোনো জায়গা থাকলো না, এটাও ঠিক নয়। যে কোনো সরকার তো মানুষের জন্যই তৈরি। সেখানে আমার মনে হয় যে একটু সহানুভূতির সাথে দেখা উচিত, এবং যাতে তারাও বেঁচে থাকতে পারে, তাদেরও বেঁচে থাকার একটা ব্যবস্থা হয়, সেরকম চিন্তা ভাবনা করেই পদক্ষেপগুলো নেওয়া উচিত। আজকে আমাদের এই আলোচনা, এই আড্ডাটা যেহেতু লাইভ চলছে, আমরা আড্ডা এই কারণেই বলি, এটা তথাকথিত কাউকে জ্ঞান দেওয়া নয়। আমরা কিছু তথ্য প্রত্যেকবার আমাদের আলোচনার মধ্যে তুলে আনি, এবং সেই সাথে আমরা আমাদের অভিজ্ঞতা, আমরা সাধারণ আমাদের বেঁচে থাকার তাগিদে প্রত্যেকদিন যা যা করি, প্রত্যেকদিন অভিজ্ঞতাগুলো কিছু শেয়ার করি, এবং আপনাদের বলি যে আপনারাও আমাদের সাথে জয়েন করুন, আপনাদের অভিজ্ঞতা বলবেন। যেমন মনে পড়ে এই যে ফুড ব্লগিং হওয়া যখন শুরু হলো হঠাৎ করে, এই ফুড ব্লগিং হওয়ার দৌলতে আমরা বহু এই রকমের স্ট্রিট ভেন্ডার বা স্ট্রিট হকার্সদের দেখলাম, যারা খুব প্রসিদ্ধ হয়েছিল এবং এখনো প্রসিদ্ধ, যারা অত্যন্ত কম দামে মোটামুটি মানুষকে খাবার দিয়ে যাচ্ছিলেন। তারা মানুষকে কঠোর পরিশ্রম করে তাদের সার্ভিস প্রোভাইড করে যাচ্ছিল, এবং হকারের জীবন কিন্তু খুব কষ্টের জীবন, খুবই কষ্টের জীবন। তাদের সকাল, মানে দিনের আলো ফোটার আগেই তাদের জীবনযাত্রা শুরু হয়ে যায়, এবং পুরুষ হকারের সাথে বহু মহিলা হকারও আমি দেখেছি, আমি এনকাউন্টার করেছি, যারা স্বাধীনভাবে, সৎভাবে কিছু বাড়তি উপার্জন করে তাদের শখ আহ্লাদ পূরণ করেন। হয়তো সংসারের পরিমিত আয় সেরকম নেই, তারাও সংসারে কিছু কন্ট্রিবিউট করতে পারেন এরকম হকারের
সন্ধান অন্তত আমি বেশ কয়েকজনের সাথে এনকাউন্টার করেছি এবং তাদের সাথে কথা বলেছি, তাদের অবস্থার কথা জেনেছি। এবং আমার মনে হয় যে খুব জোরালো ভাবে আজকে শিক্ষিত হয়ে বহু আমাদের ছাত্রছাত্রীরা বেকার হয়ে বসে আছেন। আমরা তো অতটা পরিমাণ চাকরি এখনো দিতে পারছি না, সে সরকারি ভাবে হোক বা বেসরকারি ভাবে হোক। তাহলে কিছু তো তারা করবে, কিছু তো তারা কর্মসংস্থান করবে। সেখানে শুধুমাত্র সরকারের কাছে মুখাপেক্ষী না থেকে তারা স্বতন্ত্রভাবে নিজের ব্যবস্থা নিজেরাই করে নিচ্ছে, সেটা তো ইকোনমির চাপটাও কিছুটা কমাচ্ছে। প্লাস একটা সার্কেল দেখা যায় যে ছোট ছোট পাপড় বিক্রি করছে, ঝুড়ি ভাজা বিক্রি করছে, বাদাম বিক্রি করছে, ডালমুট বিক্রি করছে। আহ, এই চেনটা কিন্তু অনেকটা বড়। ধরো যে বিক্রি করছে সে, তাকে যে সাপ্লাই করছে সে, সে যেখান থেকে ছোট ছোট কারখানাগুলোতে এগুলো তৈরি হচ্ছে সে, এবং তার কর্মচারীরা, একটা বড় বৃত্ত কিন্তু। মানে একজন হকারকে বন্ধ করা মানে কিন্তু পিছনের এই চেনটাও বন্ধ হয়ে গেল, এতগুলো মানুষেরও জীবন জীবিকা এফেক্টেড হয়ে গেল ডাইরেক্টলি। এবার কেউ প্রশ্ন করতে পারে, আচ্ছা এরা তো দোকানেও বিক্রি করতে পারে, আর দোকানে যেহেতু এখন ব্র্যান্ডেড জিনিস, বড় বড় কোম্পানির জিনিস বেশি চলে এসছে, এরা সেইভাবে প্রোভাইড করতে পারে না, এদের সেই পরিকাঠামো নেই বা সেই জিনিসটা এরা করতে পারে না। তাই এই সমস্ত হকাররা এদের সাহায্য করে তাদের ব্যবসাটাও বাড়ানোর জন্য। এবং বহু ব্যবসায়ীকেও এরকম আমি চিনি যারা কিন্তু এর মাধ্যমে মোটামুটি ভালোই ইনকাম করে, ভালোই ইনকাম করে, মানে একে অপরের পরিপূরক। যাই হোক, খাবার দাবার কথাই যখন আসলো, আমরা রেলওয়েতে তো অনেক রকমের খাবার পাই এবং আইআরসিটিসির খাবার নিন্দে শুনে আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি। সেইখানেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই বাইরের খাবারই আমাদের একমাত্র টার্গেট হয়ে যায়। তো যদি কোনো রকম ভাবে বাইরের খাবার কিছু নিয়ে যেতে পারি বা সঙ্গে নিয়ে যেতে পারি তাই। তাই একদিকে একটা পরিষেবা যেটা অলরেডি স্ট্যাবলিশড আছে, যাতে বহু মানুষ জড়িত আছে, সেটাকে বন্ধ করে দিচ্ছে। উল্টো দিকে তার পরিবর্তে আমি যেটা প্রোভাইড করছি সেইটারও মান উন্নয়ন আমি করতে পারছি না, সেটাও ঠিক না। একটা ব্যালেন্স রেখে তো করতে হয় সমস্ত কিছু। তো সেখানে আমার মনে হয় না খুব একটা ঠিক কাজ হচ্ছে। আমার মনে হয় যে এখানে কারেকশনের অনেক স্কোপ রয়েছে। সরকার চাইলে, প্রশাসন চাইলে এই নিয়ে নিশ্চয়ই সদর্থক ভাবে কাজ করতে পারে। দৃষ্টিভঙ্গিটা আরো বেশি সহানুভূতিশীল হবে আগামী দিনে, এটাই আমরা আশা রাখি। কারণ মানুষের ওপর কিছু হয় না। দেশ একটা সীমারেখা, রাজ্য একটা সীমারেখা, কিন্তু দেশ এবং এই রাজ্যের সীমারেখার মধ্যে যে মানুষগুলো রয়েছে তাদের যদি জীবন যাত্রা একটু ভালো না হয়, ভালো করা না যায়, তাহলে আলটিমেটলি সিস্টেমটা ফেল করে। এইবার আসি একটা অন্য ধরনের কথা। আমরা আজকে কথা বলবো খাওয়া দাওয়া নিয়ে, বাঙালির খাওয়া দাওয়া নিয়ে, বাঙালির মহাপুরুষদের খাওয়া দাওয়া নিয়ে। আমরা যাদের নাম সবসময় স্মরণ করি, যাদের আদর্শে দীক্ষিত হই, যাদের কাজে অনুপ্রাণিত দশকের পর দশক, কিছু কিছু ক্ষেত্রে শতকও আমরা অনুপ্রাণিত হচ্ছি, যাদের ভাবধারায় দীক্ষিত হয়ে আমরা নিজেদের জীবনকে তৈরি করবার এবং গঠন করবার জন্য এগিয়ে চলছি, সেই বাঙালি মনীষীদের খাওয়া দাওয়া এবং পছন্দ নিয়ে আজকে আমাদের কথা। শিবাইদা, এই সম্পর্কে তুমি কি তথ্য দেবে? দেখো, বাঙালি মনীষী বা সাহিত্যিক বললে যার কথা সবার আগে নামটা চলে আসে, তিনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে তার সাহিত্যের দিকে যাচ্ছি না, আজকে তার খাদ্য রসিকতা নিয়ে বলছি। তিনি অত্যন্ত ভোজন একদম। রসিক ছিলেন এবং নিত্য নতুন খাবার নিয়ে আবার পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন। ঠাকুর বাড়ির হেসেলে একদম। তার উৎসাহেই দেশি বিদেশি রান্নার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছিল। আমিষ নিরামিষ
মিষ্টি মিলিয়ে তার খাবারের তালিকাটা শুনলে অবাক হয়ে যাবে। প্রিয় আমিষ পদ মাছ, মাছের প্রতি তার বিশেষ দুর্বলতা ছিল, বিশেষ করে কাঁচা ইলিশের ঝোল, আহা! ভাপা ইলিশ, চিতল মাছের মুইঠা, চিংড়ি মাছের মালাইকারি তার অত্যন্ত প্রিয়। মাংস এবং কাবাব, তার মধ্যে ইচড় গাছপাঠা দিয়ে কচি পাঠার মাংস, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি আবার বলছি, মাংসের পদের মধ্যে ইচড়, যাকে আমরা আলাদা করে নাম বলি গাছ পাঠা, তাই দিয়ে কচি পাঠার মাংস, আপেল, উড়ে বাবা! আপেল দিয়ে রান্না খাসির মাংস খেতে ভালোবাসতেন। এটা কিন্তু এখন আমরা খুব একটা চললেই, মানে অসাধারণ অসাধারণ। এছাড়া চিকেন কাবাব, নসি, সুরতি মিঠা কাবাব, হিন্দুস্তানি তুর্কি কাবাব ছিল তার প্রিয় খাবারের তালিকায়। আবার তিনি নিরামিষেরও ভক্ত ছিলেন। দুধ শুক্তানি, এটি ছিল ঠাকুরবাড়ির সিগনেচার পদ, মানে বিশেষত্ব, অন্যতম প্রিয় নিরামিষ খাবার। এছাড়া সজনে ডাঁটা দিয়ে সোনামুগের ডাল, নারকেল বাটা দিয়ে ইচড়, ফুলকপির নানান পদ, ঝিঙে পোস্ত খেতে তিনি পছন্দ করতেন। আর তার মধ্যে একটা বিরাট বড় গুণ ছিল, তিনি একা খেতে ভালোবাসতেন না, সকলকে নিয়ে খাওয়াতে খেতে ভালোবাসতেন। এটা একটা বিরাট বড় আতিথেয়তার পরিচয়। আর আম ছিল তার ফলের মধ্যে প্রিয়। ছোটবেলা অভ্যাস অনুযায়ী দুধ, কলা, সন্দেশ এবং সঙ্গে আমও মেখে খেতেন। মিষ্টি পদ, শেষ পদে মিষ্টি পছন্দ করতেন, যার মধ্যে পায়েস, চন্দ্রপুলি ক্ষীর আর ভাইজি প্রজ্ঞা সুন্দরী দেবীর তৈরি ফুলকপির কবি সম্বর্ধনা বরফি। এগুলো সত্যি এখন অমিল বলতে গেলে। ভাবা আমি যায়, আবার বলছি, ভাবা ভাবা যায় যায়। সত্যি। তার ভাইজি প্রজ্ঞা সুন্দরী দেবীর তৈরি ফুলকপির তৈরি কবি সম্বর্ধনা বরফি, ও আমি সত্যি পুরো পড়েও ধন্য হচ্ছি। আর বিদেশি খাবারের প্রতি তিনি যখন যেখানে বিদেশে যেতেন, সেখানে মেনু কার্ডটা সংগ্রহ করে রাখতেন। দেশে ফিরে রাঁধুনিদের সেই অনুযায়ী খাবারের অনুরোধ করতেন। এছাড়া তিনি ইংলিশ পাই, হ্যাম প্যাটি, চিংড়ির কাটলেট, কন্টিনেন্টাল ফ্রুট স্যালাড খেলতে খুব পছন্দ করতেন। মানে খাবারেও উনি বিশ্বকবি ছিলেন। এই ছিল আমাদের একদম রবীন্দ্রনাথের একজন খাদ্যাভ্যাস। এক এক রবীন্দ্রনাথের সাহিত্য, রবীন্দ্রনাথের গানে যেমন বিভিন্ন ঘরানা, বিভিন্ন জিনিস, যেটা যেটা তার মনে হয়েছে ভালো, তিনি বাংলা গানে সেগুলোকে ইন্ট্রোডিউস করেছেন, তার সাহিত্যে ইন্ট্রোডিউস করেছেন। খাবারের প্রতিও কিন্তু দেখা যাচ্ছে তাই, যে এই জিনিসটা আমার ভালো লাগছে, এটাকে কি করে বাঙালিয়ানা করা যায়, কারণ রান্নাও তো একটা শিল্প। এই যে বললে তুমি, ঠাকুরবাড়ির রাঁধুনিদের কাছে এসে তিনি বলতেন যে বিদেশি রান্নার কাছাকাছি এরকম একটা কিছু তুমি আমার বানিয়ে দাও। এই যে এক্সপেরিমেন্ট করার ইচ্ছা, এটাও কিন্তু শিল্পী সত্তারই প্রকাশ। যে যদি আমি চেষ্টা না করি, তাহলে আমি তো কোনো সৃষ্টি করতে পারছি না। তার সেই সৃষ্টিশীল মন থেকেই কিন্তু তিনি এগুলো করতেন। অসাধারণ সমস্ত তথ্য। কারণ আহ অনেক ক্ষেত্রেই মানুষ এই মনীষীদের ভগবান বানিয়ে ফেলে, কিন্তু তাদের স্বাভাবিক জীবনযাত্রা মধ্যেও যে কতটা ব্যতিক্রম মনোভাব ছিল, না একজন ব্যক্তি হিসেবে তিনি কেমন ছিলেন, সেটাও কিন্তু ভেবে দেখার দরকার। এবং সেটা জানলে পরে মনে হয় মানুষটার প্রতি ভালোবাসা আরেকটু বেশি গভীর হয়। আমার তো অন্তত তাই মনে হয়। এরপর তুমি কোন মনীষীর কথা বলবে? এরপরে আসছি আমাদের, মানে পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তিনি আবার এটা, মানে তিনি নিজেই দক্ষ রাঁধুনি ছিলেন, অত্যন্ত ভোজনরসিক তো ছিলেনই। একদম একদম। শৈশবে চরম শৈশবে চরম দারিদ্র্যের কারণে তিনি যে কোনো সাধারণ খাবার তৃপ্তি সহকারে খেতেন, খাবারে কোনো বাদ বিচার করতেন না। তবে মিষ্টি ও ফলের প্রতি তার বিশেষ দুর্বলতা ছিল। মিষ্টি ও জল, কিরকম মিষ্টি প্রেম ছিল! তিনি ছাত্র জীবনে তার স্কলারশিপ বা বৃত্তি উপার্জিত টাকায় মিষ্টির দোকানে খরচা করে ফেলতেন। বাবা, এই খাবার সত্যি, আমরা নামগুলো আমাদের কাছে এখন বেশ মানে অমিলই বলতে গেলে। ক্ষীরপাইয়ের বাবরসা, তার জন্মস্থান বীরসিংহ গ্রামের কাছে ক্ষীরপাই অঞ্চলে ঐতিহ্যবাহী মিষ্টি বাবরসা ছিল অত্যন্ত প্রিয়। আর সাধারণ জল খাবার তিনি তো চরম অর্থকষ্টের মধ্যে কাটিয়েছেন, সেখান থেকে তো লড়াই, কারণ তার জীবনের অপর নামই লড়াই। তিনি ভিজে ছোলা, বাতাসা খেয়ে দিন কাটাতেন, যা পরবর্তী জীবনেও পছন্দ করতেন। আর ফলের মধ্যে তার ছিল আম। রবীন্দ্রনাথের মতোই তারও আম ছিল প্রিয়। আমের মৌসুমে তিনি প্রচুর টাকা খরচা করে আম কিনতেন, নিজের হাতে নিখুঁতভাবে আম। আবার আম কাটারও একটা কৌশল ছিল, কেটে অতিথি বন্ধু বাড়ির কর্মচারীদের খাওয়াতেন। কুমড়োর ছক্কা, তরুণ বয়সে ভাইদের নিয়ে কলকাতায় থাকার সময় কম খরচে রান্নার মধ্যে কুমড়োর ছক্কা করতেন, তাও আবার বিভিন্ন রকম ভাবে। সাঁওতালদের দেওয়া খাবার। জীবনের শেষ ভাগে ঝাড়খণ্ডের কারমাটারে যখন সাঁওতাল আদিবাসীদের সঙ্গে তিনি জীবন কাটাচ্ছেন, তখন অত্যন্ত সরল সোজা জীবনযাত্রায় সামিল হন।
বসে আগুনে পোড়ানো ভুট্টা খেতে পছন্দ করতেন। মানে তিনি যেখানে যেতেন, সে ধনী জমিদারদের বাড়ির রাজকীয় ভোজের দেওয়া হোক আর সাঁওতালদের দেওয়া সাধারণ খাবারই হোক, তিনি প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি অংশের মানুষের সাথে নিবিড়ভাবে মিশে যেতে পারতেন। রান্না ছিল তার অত্যন্ত শখ। তিনি কেবল খেতেই ভালোবাসতেন না, চমৎকার রান্নাও করতে পারতেন। একবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিকে বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিজের হাতে সুস্বাদু পাঁঠার মাংস ও টক রেঁধে খাইয়েছিল, যা খেয়ে বঙ্কিমচন্দ্র ভূয়সী প্রশংসা করেছিলেন এবং অভিভূত হয়ে গেছিলেন। এই ছিল বিদ্যাসাগরের রান্নার একটা হিস্ট্রি এবং তার তাহলে ভোজন রসিকতার একটা ইতিহাস। এবং এর থেকে আমরা এটা বুঝতেই পারি যে খাওয়ার প্রতি ভালোবাসা সেটাও কিন্তু এই মানুষগুলোর কম ছিল না। একজন রাঁধছেন, নিজে খাচ্ছেন, অন্যকে খাওয়াচ্ছেন, এবং এটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে এই কারণে, কারণ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রান্না করে খাওয়াচ্ছেন কি না, পাঁঠার মাংসের টক। আমি যখন প্রথম এই তথ্যটা জানি বঙ্কিমচন্দ্রের বিভিন্ন লেখা পড়তে গিয়ে, তখন আমি খুব আশ্চর্য হই। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই হিসেবে বঙ্কিমচন্দ্রের শিক্ষক ছিলেন। সেই হিসেবে পরবর্তীকালে নানা রকম মত পার্থক্য থাকা সত্ত্বেও তাকে রান্না করে খাওয়াচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা আজকের দিনে কিন্তু খুব বিরল। আচ্ছা, এর পরবর্তীতে কার কথা শোনাবেন? এরপরে তো আমাদের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি স্বামী বিবেকানন্দ। তিনি পরম ভোজন রসিক ছিলেন এবং কোনো ছুতমার্গে বিশ্বাস করতেন না। সনাতন সাধুদের প্রথাগত নিরামিষ আহারে গণ্ডি ভেঙে তিনি বিশ্বাস করতেন যে শরীর ও মনকে শক্তিশালী করতে গেলে আমিষও খেতে হবে। প্রখ্যাত লেখক শঙ্করের আহারে অনাহারে বিবেকানন্দ বইটিতে এক চমৎকার বিবরণ রয়েছে। তার থেকেই সংগ্রহ করা তথ্য যে প্রিয় আমিষ খাবার তার ছিল ইলিশ মাছ। মাছের মধ্যে গঙ্গার ইলিশ, গলদা চিংড়ি তার প্রিয়। 1902 সালের 4ঠা জুলাই তার মহাপ্রয়াণের দিন, যেদিন তিনি আমাদের মানে ছেড়ে চলে যাচ্ছেন, সেদিনও তিনি দুপুরে তৃপ্তি করে ভাত ইলিশ মাছের ঝোল খেয়েছিলেন। মাংসের পদ পাঁঠার মাংস, মুরগির মাংসের ফাউল কারি প্রতি তার বিশেষ আসক্তি ছিল। বিশেষ করে পাঁঠার ঘিলু দিয়ে মটরশুটির তরকারি অপূর্ব অপূর্ব, অত্যন্ত পছন্দ করতেন। আর জল খাবারের মধ্যে বিশেষত নোনতা খাবার, উত্তর ভারতে হিঙের কচুরি। রসিকতা করে তিনি একবার সাধুকে বলেছিলেন, আমি গিরি বা তোতাপুরি কোনো সম্প্রদায়ের নই, আমি কচুরি সম্প্রদায়। অপূর্ব অপূর্ব। চানাচুর ও মুড়ি দিয়ে তার সান্ধ্যকালীন আড্ডা সারতেন। পোলাও, বাসমতি চালের সুগন্ধি পোলাও ছিল তার অন্যতম পছন্দ। কাঁচা লঙ্কার প্রতি অত্যন্ত প্রেম ছিল, ঝাল খেতে পারতেন প্রচন্ড ভাবে। কাঁচা লঙ্কা চিবিয়ে খাওয়া তার অভ্যাস ছিল। তিনি অন্যান্য সাধুদের সাথে রীতিমতো প্রতিযোগিতা করে কাঁচা লঙ্কা খেতেন। একবার এক অবাঙালি সাধু তার সাথে কাঁচা লঙ্কা খেতে গিয়ে দুটি খেয়েই কেঁদে ফেলেছিল, অথচ বিবেকানন্দ অনায়াসে কয়েকটি লঙ্কা চিবিয়ে খেলেন। লন্ডনেও তিনি কাঁচা লঙ্কার খোঁজ করেছিলেন। আইসক্রিম, মিষ্টির তার খুব প্রিয় ছিল। একে তিনি দেবভোগ্য খাবার বলতেন। 1893 সালে আমেরিকা সফর থেকে তার আইসক্রিম প্রীতি আরো বেড়ে যায়। আর ছানার রসগোল্লা তার অত্যন্ত প্রিয় ছিল। এটা উনি উনি আত্মজীবনীতে অনেকবার বলে গেছেন। মায়ের হাতের রান্না নিজের হাতে রাঁধুনি সত্তা। তার মা ভুবনেশ্বরী দেবীর হাতে যে কোনো রান্না, বিশেষ করে মায়ের হাতের শুক্তো, মোচার ডালনা খেতে ব্যাকুল থাকতেন। তিনি নিজেও একজন অসাধারণ রাঁধুনি ছিলেন। বোম্বেতে থাকাকালীন একবার 14 টাকা খরচ করে এক হাঁড়ি পোলাও রেঁধে শিষ্যদের খাইয়েছিলেন। বিদেশেও নিজের হাতে কচুরি, মাংস রেঁধে সাহেবদের খাইয়ে অভিভূত করে দিয়েছিলেন। খাদ্যপান্ত খাঁটি বাঙালি খাবারে ভক্ত। সাদাসিধে খাবার ছিল তার পছন্দ। রোজকার খাদ্যাভ্যাসে কিছু বৈপরীত্য আনতেন। নেতাজির প্রিয় খাবার পানীয় ছিল চা, ছিল তার অদ্ভুত প্রীতি। আচ্ছা, যাই হোক যাই হোক যাই হোক, সন্ধ্যাবেলা তিনি এই হ্যাঁ বিষয়ে এক মিনিট এক মিনিট এক মিনিট। তাহলে হ্যাঁ আমরা স্বামী বিবেকানন্দর খাদ্যাভ্যাস নিয়ে শুনলাম। আমরা আগেই জানি স্বামী বিবেকানন্দ ভীষণ রকম ভোজন রসিক ছিলেন এবং খাবার প্রতি তার একটা অমোঘ টান ছিল। এবং আরো অনেক ইন্টারেস্টিং গল্প আমার মনে পড়ছে। তার ছাত্রাবস্থায় বা সবে তিনি স্কুলের চাকরি খুঁজছেন, এরকম একটা অবস্থা। সেই সময় তার বন্ধুদের একটা আড্ডা বসতো, সেইখানে স্বামী বিবেকানন্দ একাই সমস্ত কিছু শেষ করে দিতেন, এরকমও নজির রয়েছে। কিন্তু তা সত্ত্বেও তার বন্ধুরা তাকে ছাড়া কখনো আড্ডা শুরু করতেন না, কারণ স্বামী বিবেকানন্দ অপূর্ব ভালো গান গাইতেন, অপূর্ব ভালো গান গাইতেন, ঠিক আছে। এবং তার পার্সোনালিটি, তার কথাবার্তা,
সম্পূর্ণ একটা অন্য ধরনের অন্য ধাঁচের ছিল। এরপরে পরবর্তীতে আমরা যার কথা শুনবো সে আমাদের সকলের প্রিয়, সকলের নেতা, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর খাদ্যাভ্যাস নিয়ে, তার খাদ্যের প্রতি বা খাবার প্রতি ভালোবাসা নিয়ে তুমি কি বলবো? নেতাজি সুভাষচন্দ্র বসু, হ্যাঁ। আচ্ছা, সেটা শুনে নেতাজি সুভাষচন্দ্র বসুর খাদ্যাভ্যাস নিয়ে একটু বলি। তার প্রিয় খাবারও ছিল ভাত, মুগ ডাল, সবজি দিয়ে ভাতে মানে লুচি, দই, কলা এসব তিনি খেতেন। এখানে একটা কথা আছে, কলেজ স্ট্রিটের বিখ্যাত স্বাধীন ভারত হিন্দু হোটেল তার অত্যন্ত প্রিয় ছিল। ছাত্রাবস্থায় তিনি বন্ধুদের নিয়ে খেতে যেতেন। সেখানে পুঁই শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ছিল তার অত্যন্ত প্রিয় খাদ্য। এছাড়া মাঝে মধ্যে হালকা মাছের ঝোল, মৌরলা মাছের ঝোল খেতেন। এইবার দেখো, ওইখানে একটা টুইস্ট হচ্ছে, তিনি তেলে ভাজা ও কাটলেটের প্রতি দারুণ ভালোবাসতেন। চপ বেগুনি উত্তর কলকাতায় হাতিবাগানে বিখ্যাত লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সানস দোকান থেকে মুড়ি দিয়ে গরম গরম তেলে ভাজা চপ বেগুনি পেঁয়াজি খুব খেতে পছন্দ করতেন। এটা অবাক কাণ্ড, তিনি স্বাধীনতা সংগ্রামীদের সাথে গোপনে বৈঠক করতেন যখন, তখন তেলে ভাজাও আসত। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় কফির সাথে তার প্রিয় সুস্বাদু খাবার ছিল কাটলেট, মানে কফি উইথ কাটলেট। দিনে 25 থেকে 30 কাপ চা খেতেন। এইটার সাথে আমাদের দুজনেরই মিল আছে। যাই হোক, নেতাজির সবচেয়ে বড় দুর্বলতা ছিল চা। তিনি দিনে প্রায় 20 থেকে 30 কাপ চা পান করতেন। পরবর্তীকালে সিঙ্গাপুরে খাওয়ার সময় তীব্র কফির নেশা হয়েছিল। বিশেষ পানীয় ছিল কড়া চা ছাড়া গরম জলে বিট নুন ও লেবুর রস দিয়ে তৈরি শরবত। তিনি মিষ্টি খেতে দারুণ পছন্দ করতেন, তার মধ্যে ছানার তৈরি যে কোনো মিষ্টি। ভীমচন্দ্র নাগের সন্দেশ, এই দোকান তো এখনো সদর্পে রয়েছে। রসগোল্লা, পিঠে পুলি, জন্মদিনে মা প্রভাবতী দেবীর হাতের পায়েস তৃপ্তি করে খেত। সুপারি ও হরতকি, রাত মধ্যে সুপারি কুচো আর সুপারি চিবানো তার এক অদ্ভুত অভ্যাস ছিল। এমনকি ব্যাডমিন্টন খেলার সময় তিনি সুপারি খেতেন, যদিও পরবর্তীকালে জীবনে তিনি সুপারি বদলে হরতকি খেতেন। এবার কতগুলো দোকান যেগুলো নিয়ে আমি বললাম, স্বাধীন ভারতে যে হিন্দু হোটেল, কলেজ স্কোয়ারের পেছনে ভবানী দত্ত লেনে অবস্থিত শতবর্ষের প্রাচীন পাইস হোটেল, প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তিনি নিয়মিত খেতে আসতেন। এছাড়া মাটির গ্লাসে জল, কলা পাতার খাবার। নেতাজি এখানে মূলত পুঁই শাকের চচ্চড়ি, মুড়ি ঘন্ট, মৌরলা মাছের ঝোল খেতে ভালোবাসতেন। তার স্মৃতিতে প্রতি 23শে জানুয়ারি এই দোকানে গ্রাহকদের বাহ বিনামূল্যে পুঁই শাকের চচ্চড়ি, মিষ্টি, দই খাওয়ানো হয়। আরো জানতে দ্য বেটার ইন্ডিয়া বা এটিভি ভারতের প্রতিবেদনটা দেখলে যেটুকু তথ্য আমরা পেয়েছি তার থেকে কিছু জিনিস নিয়েছি। লক্ষ্মীনারায়ণ সাহু অ্যান্ড সংসের উত্তর কলকাতা বিধান সরণি বিখ্যাত তেলেভাজার দোকান, যেটা 1918 সালে প্রতিষ্ঠিত হয়। স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় তিনি আসতেন। গরম গরম আলুর চপ, বেগুনি, ফুলুরি এবং ওই হেদু সাহুয়ের সঙ্গে দোকানের যে প্রতিষ্ঠাতা, এটা আমাদের প্রত্যেকের নামটা জেনে রাখা ভালো। হেদু সাহু, নেতাজির গভীর সম্পর্ক ছিল। তিনি গোপনে এখান থেকে আজাদিন ফৌজের বিপ্লবীদের জন্য চপ ও মুড়ি পাঠাতেন। আজও প্রতি বছর নেতা 23শে জানুয়ারি এই জন্মদিনে বিনামূল্যে চপ বিতরণ করা হয়। এই দোকানের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে জানতে অনেক বই আছে, সেগুলো পড়লে পারা যাবে। তার মধ্যে একটা বই হলো ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি, সেখানে পারা যাবে। প্যারামাউন্ট কলেজ স্ট্রিটে সেখানে, আচ্ছা, 1918 সালে সেই ঐতিহ্যবাহী শরবতের দোকানে সুভাষচন্দ্র বসু অনুশীলন সমিতি বিপ্লবীরা নিয়মিত খেতে আসতেন শরবত। মূলত ব্রিটিশদের নজর এড়িয়ে স্বাধীনতার পরিকল্পনা আর বৈপ্লবিক কর্মকাণ্ডের গোপন বৈঠকের জন্য তারা এখানে বসতেন। এখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ফর্মুলায় তৈরি হওয়া বিখ্যাত ডাব শরবত, অন্যান্য ফলের শরবত পাওয়া যায়। এটা তো আমরা খেয়ে দেখেছি, অপূর্ব। ফেভারিট কেবিন সূর্য সেন স্ট্রিট, কলেজ স্ট্রিটের কাছে। এই কেবিন রেস্তোরাঁটি 1918 সালে তৈরি হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, স্বাধীনতা সংগ্রামীরা এখানে চা খেতে বসতেন। কেবিনের বন্ধ দরজায় আড়ালে বসে ব্রিটিশদের খেদানোর বা তাড়ানোর নানান পরিকল্পনা। এখানকার চা ও বাটার টোস্ট পছন্দ করতেন। আরেকটা খুব প্রিয় ছিল ইন্ডিয়ান কফি হাউস, কলেজ স্ট্রিটে। ছাত্র জীবনে নেতাজি কলেজ স্ট্রিটে কফি হাউসে খেতে যেতেন। জানা যায় এখানকার 4 নম্বর টেবিলে বসে তিনি বন্ধুদের সাথে আলোচনা আড্ডা দিতেন, কফির সাথে চিকেন কাটলেট। আর বোস কেবিন নারায়ণগঞ্জ, বাংলাদেশ, সেখানেও তিনি যেতেন কলকাতার বাইরে। ঐতিহ্যবাহী খাবারের দোকান 1940 সালের দিকে রাজনৈতিক সফরে গিয়ে চা নাস্তা খেয়েছিলেন। তার আগমনের পরই দোকানটি নাম পরিবর্তন করে নাম রেখেছিল বোস কেবিন, যা আজও জনপ্রিয়। পাওয়া যায়। সেটাই, যে একটা জলজ্যান্ত দেশনেতা, যিনি দেশের বিভিন্ন আহ, গঠনমূলক কাজ এবং বৈপ্লবিক কাজের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং দেশকে পথ দেখাচ্ছেন। তার ব্যক্তিগত জীবনে তার পছন্দ অপছন্দের তালিকায় কিন্তু
সেই সমস্ত খাবারগুলোই উঠে আছে যেগুলোর সাথে তিনি নিজের ভালোবাসাটাকে জাহির করতে পারছেন। আমরা এখানে পেলাম যে আমরা যে কটা জিনিস জানতে পারলাম তার থেকে মানে প্রত্যেকেরই, সে রবীন্দ্রনাথ বলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলো, নেতাজি সুভাষচন্দ্র বলো, এনারা প্রত্যেকেই কিন্তু যেই খাবারগুলো পছন্দ করতেন তার অনেকটাই এখনো পর্যন্ত বাঙালিরা ধরে রাখতে পেরেছে। এবং তাদের খাদ্যাভ্যাস থেকে আমরা এইটুকু বুঝতে পারি যে তাদের কারোরই কোনো ছুঁতমার ছিল না, তাদের কারোরই বিশেষ ছুঁতমার ছিল না। তারা সব ধরনের আমিষ খাবার, নিরামিষ খাবার, সমস্ত ধরনের খাবারই খুব তৃপ্তি সহকারে খেতেন এবং খাওয়াতে পছন্দ করতেন। কারণ বাঙালিয়ানা তৈরি হয়েছে সেইভাবে। অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যে যেখানে এক একটা বাড়ির খাবার ধরন বা খাবার পদ একটু আলাদা আলাদা হয়, বাঙালি ঘরের মধ্যেই রান্নার ধরন একটু আলাদা হয়, পদগুলো একটু 19-20 হয়, কিন্তু সেক্ষেত্রেও বাঙালি ঘরানার প্রত্যেকটা জিনিস যে তাদের কাছে অত্যন্ত প্রিয় ছিল এটা কিন্তু প্রমাণিত। তাই আমাদের গর্ব করবার মতো অনেক জিনিসের মধ্যে আমাদের খাদ্য তালিকাও রয়েছে, গর্ব করার মতো খাদ্য তালিকা রয়েছে, সুস্বাদু খাদ্য তালিকা রয়েছে, জিভে জল আনার মতো খাদ্য তালিকা রয়েছে। এবং তুমি যেই দোকানগুলোর নাম বললে বা বললে, তার তার বাইরেও বেশ কলকাতার অনেকগুলো পুরনো দোকান রয়েছে যেখানে আমি আমি গেছি, কিছু কিছু ক্ষেত্রে তুমিও গেছো, আমরা ঘুরে দেখেছি যে তারা এখনো ওই পরিবেশটাকে যতটা ধরে রাখা সম্ভব তারা ধরে রাখার চেষ্টা করেছেন, সেই রেসিপি গুলোকে এখনো ধরে রাখার চেষ্টা করেছেন। যেমন তুমি বললে প্যারামাউন্টের ডাব শরবত, আমি বহুবার গেছি, সেই ডাব শরবতের জন্য। এবং সত্যি সত্যি সেই ডাব শরবতটা মুখে লেগে থাকার মতোই। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতিধন্য সেই ফর্মুলা যা এখনো প্রিজার্ভ করা। তারপরে খাবার দাবারের কথায় বলতে গেলে নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না, মনে আছে সেই শ্যামবাজারের আমরা গেলাম, হ্যাঁ 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 যেখানে যেখানে মানে বলরাম হাউস ছিল। রাম হ্যাঁ না, রামকৃষ্ণ দেবও এসে সেই কচুরি খেতেন। হ্যাঁ বলরাম ওটার হাউস। নাম, না 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 না, ওটার নামটা আমি পরে মনে পড়লে বলবো। যাই হোক, এখন এক্স্যাক্টলি এখন আমার মোরলিন মনে হাউস পড়ছে না, ছিল একদম শ্যামবাজারের মধ্যে। পাশে। হ্যাঁ না না, ওটা তো অন্য জিনিস, অন্য জিনিস। এছাড়া স্ট্রিট ফুডের দিক থেকে অনেক রয়েছে একদম। তুমি ভীমনাগের কথা বললে, আমি কিছুদিন আগেই যখন বেরিয়েছিলাম আমি নিজে ভীমনাগের মিষ্টি খেয়ে এসেছি। একটা কাজেই বেরিয়েছিলাম, কাজে নয়, আমি ও, রবীন্দ্রনাথের তুমি ওই যে বাড়িতে। শ্যামবাজারে সেই কচুরি খেয়েছিলাম, মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদের একটা নেতাজি সুভাষ ভিডিও মূর্তির রয়েছে, পাশে। হুম হুম। আমাদের একটা ভিডিও আছে ওখান থেকে, ওই দোকান থেকেই আমাদের একটা ভিডিও রয়েছে, পারলে দেখে নেবেন, এই চ্যানেলেই খুব সম্ভবত রয়েছে। তো সেখানে কিন্তু মনে রাখার মতো। তা আমাদের সবকিছু প্রিজার্ভ করে রাখতে হবে, আমাদের ভালো জিনিসগুলোকে প্রিজার্ভ করে রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে। যাই হোক, আজকের লাইভটা আর আমরা বাড়াবো না। আজকের এই লাইভ এবং আড্ডাটা একটু অন্য স্বাদের, অন্য ধরনের নিয়ে আলোচনা ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই সুস্থ না থাকবেন, দাঁড়াও, ভালো একটু তার থাকবেন। আগে আরেকটা তথ্য দিয়ে নি। সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, কিছু বিশ্বকাপ বলবে বলো। চলছে তো, এটা দিয়ে নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশ্বকাপ, কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো, অবশ্যই বলো। রাউন্ড 32-এ আজকের থেকে খেলা শুরু হচ্ছে, বাঙালির জায়গা শুরু আচ্ছা আজকের থেকে। চট করে বলে আচ্ছা। দিচ্ছি, আজকে খেলা হচ্ছে সাউথ আফ্রিকা আর কানাডা। আজকে 29শে জুন হুম হিসাবে ধরা হচ্ছে। হুম তারপরে ব্রাজিল জাপান 29শে জুন, জার্মানি প্যারাগুয়ে 30শে জুন, নেদারল্যান্ড মরক্কো আছে। কত ছোট ছোট দেশ চান্স পেয়েছে, আইভারি কোস্ট, নরওয়ে আছে। ফ্রান্স খেলবে সুইডেনের সাথে,
পয়লা জুলাই মেক্সিকো খেলবে ইকুয়েডরের সাথে। পয়লা জুলাই এই ইকুয়েডর এবারে জার্মানিকে হারিয়ে বেশ উদ্দীপনা সঞ্চার করেছে। ইংল্যান্ড খেলবে ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গোর সাথে। বেলজিয়াম খেলবে সেনেগালের সাথে। হোস্ট কান্ট্রি ইউএসএ খেলবে বসনিয়া এন্ড হার্জেগোভিনার সাথে। স্পেন খেলবে অস্ট্রেলিয়ার সাথে। 2রা জুলাই পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার সাথে। পর্তুগালে রোনাল্ডো আছে। সুইজারল্যান্ড খেলবে আলজেরিয়ার সাথে। অস্ট্রেলিয়া খেলবে ইজিপ্টের সাথে এবং মেসির দেশ। আজকে সকালেও খেলা দেখেছি, জর্ডান অপূর্ব একটা গোল করেছে। আর্জেন্টিনা খেলবে কেপ ভার্ডের সাথে এবং লাস্ট ম্যাচে ঘানা খেলবে কলম্বিয়ার সাথে। অপূর্ব উৎসাহ উদ্দীপনা, এটা রাউন্ড অফ 32। আশা করি তারপরে 16 হবে, 8 হবে, 4 হবে, 2 হয়ে 1। 19শে জুলাই আমরা বিশ্বকাপে কে জিতবে তার সেই বিজয়ী নাম পেয়ে জানা গেল। আজকে লাইভ এই পর্যন্তই থাক। আগামী দিনে আমরা আরো নানা বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো এবং চেষ্টা করব আপনাদের বোর না করার। আমরা চেষ্টা করি যে আহ, এমন কিছু তথ্য আপনাদের কাছে তুলে আনি যেটা ইন্টারেস্টিং, মজাদার এবং সেই সাথে একটা নতুন কিছু জানা যায় এবং খুব বেশি মাথা খাটাতে না হয়। আমরা চেষ্টাই করি আমাদের আলোচনাগুলো এরকম ভাবেই রাখতে যাতে এর প্রত্যেকটার সাথে আপনি নিজেকে কানেক্ট করতে পারেন। এইভাবেই আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। নমস্কার।